নমস্কার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আরও একবার চলে এলাম আমি সঞ্চালক অমিতাভ আনকাট রাতের গল্প নিয়ে। যে অনুষ্ঠানটি দীর্ঘ নভেম্বর মাস থেকে শুরু করে এখনও পর্যন্ত আজকে এই নিয়ে সম্ভবত 41তম এপিসোড এটি, এবং সেখানে সবসময় জানানোর চেষ্টা করেছি যে বর্তমান সময় এবং অতীতের বিভিন্ন সময়ের সঙ্গে জড়িয়ে থাকা নানান ঘটনা প্রবাহ। মূলত এখন দেশে নির্বাচন চলছে, আর নির্বাচন চলছে বলেই একটা সুযোগ পাওয়া গেছে সন্ধেবেলায় অনুষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম, আর তার সঙ্গে দাপিয়ে গরম একেবারে পুরোপুরি। এই গরমের প্রসঙ্গে মনে পড়ল যে আপনারা হয়তো খেয়াল করেছেন যে গরম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে আগামী দিনে 50-55 তাপমাত্রা পৌঁছে যাওয়াটা কয়েকদিনের জন্য হলেও সেটা অসম্ভব কিছু নয়। আর এর জন্য সমীক্ষা যা বলছে তা অনুযায়ী ভারতবর্ষে অন্তত 500 কোটি গাছ লাগালে আমরা প্রায় 20 বছর আগের একটা আবহাওয়ায় হয়তো পৌঁছাতে পারি, ফিরে যেতে পারি। লাগাবেন নাকি একবার? 140, 45 বা 47 কোটির দেশে আমরা যদি প্রত্যেকে 2-3টে করে গাছ লাগাতে পারি, তাহলে অসম্ভব কিছু না। যাই হোক, দেখা যাক সেটার ব্যাপারে আপনারা কতটা আগ্রহী বা কতটা এই বিষয়ে আপনাদের মতামত, সুচিন্তিত মতামত আপনারা একেবারে কাজে কলমে করে দেখান। আমার একটা ছোট্ট সংগঠন আছে বাগুইআটি অনুভব, এবং তার পক্ষ থেকে আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। হ্যাঁ, আমরা একটুখানি ক্যামেরাটা বাইরে না বের করে মানুষের কাজ করি, মানে ক্যামেরাটা অফ রেখেই কাজ করি। এবং আপনারা জানেন বাঁকুড়া পুরুলিয়াতে অনেক বড় বড় রাস্তা আছে যেগুলো ধুধু করছে, চারিদিকে ফাঁকা, কোনো গাছ নেই। একেবারে রাস্তার পাশে মাটি থাকলেও কোনো গাছ নেই। আমরা সেই সমস্ত জায়গাগুলো খুঁজছি যে জায়গাগুলোতে দুটো গাছ থাকলে মানুষ একটু গাছের ছায়াতে বিশ্রাম নিতে পারবে। কারণ ওই সমস্ত জেলাতে তাপমাত্রা যে পরিমাণে, যে ভয়ঙ্করভাবে বেড়ে যায় এই সময়, সেটা আপনারা অনেকেই জানেন। আমরা ইতিমধ্যে উত্তরবঙ্গের যেখানে পাহাড় নেই সেরকম জায়গা থেকে কাজ শুরু করছি এবং করেওছি। আমরা একটি জায়গায় ইতিমধ্যে সেখানে গাছ পৌঁছে দিয়েছি, এবং তাদেরকে বলা আছে যে বৃষ্টি পড়লে যেন গাছগুলোকে বসানো হয়, যাতে গাছগুলো বাঁচে। যাই হোক, 2 লক্ষ গাছ লাগানোর একটা পরিকল্পনা রয়েছে বাগুইআটি অনুভব, আমাদের এই ছোট্ট সংগঠন যেটা চেয়ে চিনতে চলে। কিন্তু তার ফাঁকে আপনাদেরও অনুরোধ করব, আনকাট রাতের গল্প এবং দর্পণে বাংলা, এবং আমি একজন সাধারণ সমাজকর্মী, সমাজ বন্ধুও বলতে পারেন, যে আমরা যেটুকু পারি আমাদের যোগদান থাকে কম বেশি। সেখান থেকে বলবো যে আসুন সবাই মিলে প্রকৃতিকে বাঁচাই। আজকের আনকাট রাতের গল্প শুরু করব আজকের আনকাট রাতের গল্প আজকের গুরুত্বপূর্ণ এই দিনটা, অর্থাৎ 1 মে, বিশ্বে জুড়ে যেখানে 8 ঘন্টা শ্রমের বিনিময়ে শ্রমিকদের অধিকারের জন্য লড়াই শুরু হয়েছিল। পরে সেটিকে মান্যতা দেওয়া হয় এবং সেই দিনটিকে শ্রমিক দিবস বা আন্তর্জাতিক শ্রম দিবস হিসাবে আজকে 1 মে সে দিনটিকে মানা হয় সারা পৃথিবী জুড়ে। ভারতবর্ষ তো অবশ্যই মানা হয়, গণতান্ত্রিক রাষ্ট্র, পৃথিবীর সবথেকে বড়। এবং আজকের দিনে উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে 1875 সাল। সেই সময় দাঁড়িয়ে যে কলকাতার অন্যতম আকর্ষণ চিড়িয়াখানায়, যেখানে মানুষ দলে দলে গিয়ে পৌঁছায়, সেই চিড়িয়াখানা আজকের দিনে 1875 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 1890-তে দাঁড়িয়ে আজকের দিনে মে দিবস পালন শুরু হয়। 1897 সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন। 1960 সালে আজকের 1 মে পশ্চিম ভারতের অন্তর্গত 2টো নতুন রাজ্য জন্ম হয় তার, একটি গুজরাট এবং একটি মহারাষ্ট্র। আজকের দিনে দাঁড়িয়ে জন্ম হয়েছিল একজন বিখ্যাত ভারতীয় বাঙালি সঙ্গীতের নক্ষত্র। তাকে পোশাকি নামে ভারতবর্ষ কেন, সঙ্গীত জগতের হয়তো কেউই চেনেন না, কারণ তার নাম ছিল, স্কুলের খাতায় যে নামটি ছিল সেটা প্রবোধচন্দ্র দে। সেই প্রবোধচন্দ্র দে গোবর গুহর আখড়াতে
শরীরচর্চাকে বেশি মনোযোগ দিয়ে করতেন। একদিন কাকা বিখ্যাত সুরকার কৃষ্ণচন্দ্র দে তাকে আলাপ করান একটি ভদ্রলোকের সঙ্গে, যিনি তাদের বাড়িতে এসেছিলেন। ভদ্রলোকের নাম শচীন দেব বর্মন। তারপরে জীবনটা বদলে গেল। সেই শক্ত শক্ত মুগুর ভাজা হাত অবলীলায় হারমোনিয়ামকে ছুঁয়ে গেল, আর সেই কণ্ঠ থেকে একেবারে বাজখাই নয়, যদিও বাজখাই কথাটার মানে অন্য, আমরা বলি যাকে কর্কট, অনেকে বলি বাজখাই গলায় চিৎকার করছে। বাজখাই নয়, কিন্তু সুরেলা কণ্ঠের জাদুতে তিনি ভরালেন আপামর জনতাকে। হয়ে উঠলেন সঙ্গীতের অন্যতম নক্ষত্র মান্না দে। আজকে মান্না দের জন্মদিন। 1942 সালে কাকার হাত ধরে পাড়ি দেন বম্বে, বর্তমানের মুম্বাই, আর সেখানে প্রথম সুরাইয়ার সঙ্গে দ্বৈত সঙ্গীতে অংশগ্রহণ করেন, যে সিনেমার নাম তামান্না। মান্না দে সারা জীবনে প্রায় 3,500 বেশি গান করেছেন 26টারও বেশি ভাষায়। 1950-এর দশক থেকে শুরু করে 1970-এর দশকে মান্না দে মানেই ভারতীয় সঙ্গীতের একটা আলাদা জাদু, একটা মায়া, একটা সম্মোহন। এই মানুষটি সঙ্গীতের চর্চার পাশাপাশি প্রথম বম্বেতে যাওয়ার পর ভারতীয় অর্থাৎ হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতের যে পাঠ, সেই শিক্ষা গ্রহণ করেন উস্তাদ আমান আলী খান এবং আব্দুর রহমান খানের কাছে, উস্তাদ আব্দুর রহমান খান। পরবর্তীকালে সুরাইয়ার সঙ্গে তিনি যদিও দ্বৈত সঙ্গীতের মধ্যে দিয়ে হিন্দি চলচ্চিত্রে 1942-এ তার নেপথ্য সঙ্গীত শিল্পীর জীবন শুরু করেন, কিন্তু একক সঙ্গীতের জন্য অপেক্ষা করতে হয়েছিল হিন্দি জগতে আরও 8টি বছর। 1950-এ দাঁড়িয়ে প্রথম মশাল সিনেমাতে তার গান একক সঙ্গীত আমরা শুনতে পাই, এবং সেই গানটি ছিল উপর গগন বিশাল, যে গানটির সুরকার এবং সঙ্গীত পরিচালক ছিলেন শচীন দেব বর্মন, এবং গানটির কথা লিখেছিলেন কবি প্রদীপ। মান্না দে তার গানের যে সাম্রাজ্য তিনি রচনা করেছেন, সেই সাম্রাজ্যে তিনি মুকুটহীন সম্রাট। আজকে তার চলে যাওয়ার পর তার শতবার্ষিকী পালিত হয়েছে, 100তম অনুষ্ঠান, 100 অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তার নামে একটি মিউজিয়াম তৈরি করেছেন একজন ব্যক্তিগত ভদ্রলোক, সম্ভবত উত্তরবঙ্গে, তার নিজস্ব চেষ্টায়। এবং আপনাদের জানিয়ে রাখি, মান্না দে সঙ্গীতের এই সুরসাধক। 1971 সালে তিনি পদ্মশ্রী, 2005 সালে পদ্মবিভূষণ, 2007 সালে দাদা সাহেব ফালকে এবং 2011 সালে সর্বোচ্চ পশ্চিমবঙ্গের অসামরিক সম্মান বঙ্গবিভূষণে তাকে ভূষিত করা হয়। এই মানুষটির আজকে জন্মদিন। আমাদের সকলের শ্রদ্ধা সঙ্গীত জগতের এই আমাদের প্রিয় সঙ্গীতের সম্রাটের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। আজকে 1 মে তার জন্মবার্ষিকী। জন্মদিন বলা যায় না, কারণ আমরা এটা খুব ভুল বলি, জন্মদিন, অমুক দিন, তমুক দিন, হয় না। কারণ জন্মদিন আমাদের একটাই, যেদিনে আমরা জন্মগ্রহণ করেছিলাম, সেটাই হচ্ছে ডেট অফ বার্থ। 1900, 1800, 2000 সাল, জুন, জুলাই, মে, যে মাসে জন্মগ্রহণ করেছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন, সেটা হচ্ছে জন্মদিন। সেই দিনটাকে বলা হয় বার্থডে। তার পরবর্তী যতবার সেই বছর অতিক্রম করি, সেটা হয়ে যায় অ্যানিভার্সারি, বার্ষিকী, জন্মদিন হয় না। আমরা এটা একটা সামান্য, আমি দেখেছি অনেকেই লেখেন শুভ জন্মদিন। হয়তো আমার 40 পার হয়ে গেছে বয়স, আমি 40 বছরের আগে জন্মেছি, তো সেই সময় আমার জন্মদিন ছিল, এখন এটা জন্মবার্ষিকী। যাই হোক, একটু আগে মান্নাদের কথা প্রসঙ্গে বলছিলাম যে তিনি 2007 সালে পেয়েছিলেন দাদা সাহেব ফালকে পুরস্কার। এই প্রসঙ্গে মনে পড়ে গেল, আজকে থেকে বহু বছর আগে, গতকাল যে দিনটি গেছে, অর্থাৎ 30শে এপ্রিল, জন্মেছিলেন আরও একজন ভারতীয় সন্তান,
ছোটবেলায় জাদুকর কেলফা নামে তিনি জাদু দেখিয়ে বেড়াতেন। হ্যাঁ, জাদুকর কেলফা একদিকে ফটোগ্রাফার, একদিকে ভাস্কর্য শিল্পী, একদিকে ইঞ্জিনিয়ার, কিন্তু তার পছন্দ ছিল রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখিয়ে বেড়ানো, জাদুকর কেলফা। এবং হঠাৎ হঠাৎ নানান রকম কাজকর্মের মধ্যে তিনি নিজেকে নিয়োজিত করতেন। বহু গুণের অধিকারী এই মানুষটি হঠাৎ করে সব কিছু তার এই পাগলামোর জন্য, মানে প্রচুর ধার দেনা, সংসার চলে কখনো চলে না, কিন্তু তার পাগলামো আর এই আবিষ্কার, বিভিন্ন বিষয়ে রিসার্চ বা গবেষণা, তিনি কিন্তু সেগুলো থেকে বন্ধ থাকেননি। সেই ভদ্রলোক একবার একটা সিনেমা দেখলেন। সিনেমাটার নাম হচ্ছে দ্য লাইফ অফ ক্রাইস্ট। ফার্দিনান্দ জেকার তার এই চলচ্চিত্র দ্য লাইফ অফ ক্রাইস্ট, এই চলচ্চিত্র তার জীবনে মোড় ঘুরিয়ে দিল। তিনি ভাবলেন, বাহ, এটাও তো দারুণ জাদু, এখানেও তো অনেক ম্যাজিক করা যায়। তিনি তার যা পয়সা কড়ি, টাকা, জিনিসপত্র যা ছিল সব বিক্রি করে দিলেন, দিয়ে একটা ক্যামেরা কিনলেন। ক্যামেরা কিনে তিনি প্রথমে বাড়িতে বিভিন্ন গাছপালার ছবি তুললেন। তারপর তার মনে হলো যে গাছপালার ছবি তুললে শুধু হবে না, কিছু দেবদেবীর ছবি তুললেন। এরপর তার মাথায় হুজুক উঠল যে মহারাষ্ট্রের সবথেকে বিখ্যাত চরিত্র বা নাটক হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। তিনি চিন্তা ভাবনা করলেন এই হরিশ্চন্দ্র তিনি একটি সিনেমা বানাবেন। তিনি প্রযোজক, তিনি নির্দেশক, তিনি ফটোগ্রাফার, তিনি ক্যামেরাম্যান। এই কথা মতো বাড়ির সবাইকে নিয়ে হুলুস তুলুস কাণ্ড, কিন্তু কেউ রাজি হচ্ছে না যে মহিলার চরিত্রে অভিনয় করার জন্য। শেষে সালুমকে বলে একটি তার পরিবারের মানুষ, তিনি রাজি হলেন রাজা হরিশ্চন্দ্রে মহিলা চরিত্র করার জন্য। এবং অবশেষে 1913 সালের 3রা মে বম্বের কর্নেশন হলে মুক্তি পেল রাজা হরিশ্চন্দ্র ছবিটি। হ্যাঁ, এই ছিল তার প্রথম যাত্রা। তারপর 24টা বছর চলচ্চিত্র জগৎকে তিনি দিয়েছেন 95টা পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবি এবং 26টি স্বল্প দৈর্ঘ্য ছায়াছবি। এর বাইরে নানান তথ্যচিত্র এবং অন্যান্য বিষয় তো আছেই। তিনি মোহিনী, ভস্মাসুর, সত্যবান সাবিত্রী, লঙ্কা দহন, শ্রীকৃষ্ণ জন্ম, কালিয়া মর্দনের মতো চলচ্চিত্র উপহার দিয়েছেন ভারতবর্ষের চলচ্চিত্রে। 15 বছর বয়সে যে স্কুল অফ আর্টস থেকে তিনি পাশ করার পর বরোদা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য, চিত্রকলা, ফটোগ্রাফি, ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স সম্পূর্ণ করেন। এবং ফটোগ্রাফি তিনি যখন তার নেশা, সেই ফটোগ্রাফি করতে করতে তিনি পাড়ি দেন জার্মানিতে। জার্মানিতে গিয়ে বিখ্যাত ম্যাজিশিয়ান হার্জ, তার কাছে ম্যাজিক শিক্ষা করে তিনি ফিরে এসে ওই জাদুকর কেলফা নামে তিনি জাদুবিদ্যা শুরু করেছিলেন। তারপর তার এই চলচ্চিত্রে আসা, তার চলচ্চিত্রের এই ইতিহাস বা এই একটা যে জার্নি, তার একটা বিরাট উপাখ্যান রচনা করা, যা ভারতবর্ষের চলচ্চিত্রে তাকে একটা মাইল ফলক হিসেবে ধরা হয়। সেই জাদুকর কেলফা আসলে তার পোশাকি নাম, স্কুলের নাম, তার পিতৃদত্ত নাম আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকে জানি না। তিনি হলেন ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে, যাকে 1969 সালে ভারত সরকার তাকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে তার নামে চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার ঘোষণা করে, যেটিকে আমরা জানি দাদা সাহেব ফালকে পুরস্কার হিসাবে। এরকম অনেক ঘটনা হয়তো আমাদের সামনে নতুন করে তুলে ধরলে আমাদের অনেক কিছু বিষয় জানতে একটু সুবিধে হয়। আমরা এরপর একটা মান্নাদের গান আছে না, সবাই কি সুখী হতে চায়, তাই তো? গানটায় সুখ কথাটাই আমরা সবাই খুঁজে বেড়াই।
একটা মানুষ কি করে সুখী হবে? আমরা ভাবি অন্য মানুষটা বোধহয় আমার থেকে অনেক বেশি সুখে আছে, ভালো আছে। আসলে সত্যি কি তাই? সুখে কি কেউ আছে আসলে? ধরুন না, পৃথিবীর পরপর 5বার সবথেকে শান্তির দেশ, সুখী দেশ হিসেবে পুরস্কার পেয়েছে ফিনল্যান্ড, পরপর 5 বছর। সেখানে 1 থেকে 16 বছর পর্যন্ত ছেলে মেয়েদের পড়াশুনো করার জন্য একটি টাকাও খরচ হয় না। গড় আয় অনেক দেশের তুলনায় অনেক উপরে। তারা ভীষণ শান্ত এবং সবাই মিলে সবাইকে সহযোগিতামূলক আচরণ করে থাকে। সেই দেশটি যেখানে প্রত্যেকের ভালো রোজগার আছে, সেই দেশ আত্মহত্যায় 21তম স্থানে। পৃথিবীর সব থেকে পরপর 5বারের শিরোপা জিতে নেওয়া সুখী দেশ 21তম স্থানে রয়েছে আত্মহত্যায়। তাহলে কি বলবেন? সুখ সত্যি সত্যি কি তারা সুখী? আরও একটা দেশ 1 থেকে 5-এর মধ্যে থাকে, তাদের অর্থনৈতিকভাবে সব থেকে স্ট্রং বলা হয়, গড় ইনকাম প্রত্যেকের অনেক বেশি। প্রায় 80% বনাঞ্চল আর 20% মিলে রয়েছে 1,70,000-এরও বেশি ছোট 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 লেক। সেখানকার মানুষ সুখী নয়। 21তম আত্মহত্যা প্রবণ দেশ হিসাবে উঠে আসছে তাদের নাম। এরপর আসি পৃথিবীর সৌন্দর্য যেখানে অপার, অর্থাৎ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে একটি মাত্র দেশ যেখানে আপনি আত্মহত্যা করতে পারেন। ভাবতে পারছেন? সুইজারল্যান্ড, যেখানে আপনি আত্মহত্যা করতে পারেন কেবলমাত্র $300 দিয়ে। সার্কো, এই যে প্রথা বা সিস্টেম, সেই সার্কোর মাধ্যমে সেখানে আপনি ঢুকে গেলেন সার্কোতে, আপনি চিরনিদ্রায়, এবং মৃত্যু সফল হলে পরে আরও $7,000 আপনাকে দিতে হবে। যেদিন এইটি প্রথম চালু হয়েছিল সুইজারল্যান্ডে, প্রথম বছর নাকি 1100 নাম জমা পড়েছিল যারা আত্মহত্যা করতে চান। অপার সৌন্দর্যের দেশ, যেখানে মানুষ যান আত্মহত্যা করার জন্য, কারণ সেখানে আত্মহত্যা করতে গেলে পয়সা খরচ করে আত্মহত্যা করতে হয়। জেনেভা দিয়ে যারা সার্কোর ওইখানটায় পৌঁছানোর জন্য হেঁটে যান, তাদেরকে কি সুখী বলবেন? আফগানিস্তানে 1 ট্রিলিয়ন ডলার খরচ করেছে আমেরিকা শুধু আফগানিস্তানকে তাদের বশে আনার জন্য। ব্রিটিশ চেষ্টা চালিয়েছে, কিন্তু আফগানিস্তানের মানুষ তারা বশ্যতা স্বীকার করেনি। এমনই একজন আফগানিস্তানের মানুষের সঙ্গে কথা বলছিলেন একজন সাংবাদিক, এবং তখন কথায় কথায় সেই আফগানিস্তানের ভদ্রলোক বলছিলেন যে আমার পরিবারের 22 জনকে চোখের সামনে আমি নিহত হতে দেখেছি, শহীদ হতে দেখেছি, তারপরেও আমি লড়াই করছি এই মাটির জন্য। তাহলে তার কাছে পরিবারের থেকে মূল্যবানকে? সে বলল আলহামদুলিল্লাহ, মাটির দিকে তাকিয়ে। সেই ঈশ্বর, তার খোদা, তার ঈশ্বরকে শপথ করছে, মাটির দিকে তাকিয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছে। 22 জন পরিবারের যার শহীদ হয়, তারপরেও সেই মানুষটা দেশের মাটিকে রক্ষা করার জন্য লড়াই করে। কে সুখী? তারা কি সুখী? আবার আমার দেশ ভারতবর্ষে 140 কোটিরও বেশি মানুষ। যে 3টি দেশের কথা বললাম, সেখানে মানুষ আত্মহত্যা করে। আর আমার দেশে জনবিস্ফোরণ, সেখানে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেও মানুষ বেঁচে থাকতে চায়। হ্যাঁ, যে 3টি দেশের কথা বললাম, সেখানে সুখ অপার, কোনো কিছুর অভাব নেই। সেখানে প্রকৃতি সুন্দর, সেখানে আবহাওয়া সুন্দর, সেখানে মানুষের কাছে বিলাস বাসন বৈভব। আবার কোথাও পরিবারকে হারিয়েও মাটিকে রক্ষা করার জন্য লড়াই করা সেই সৈনিক, তার কাছে সব কিছু তুচ্ছ হয়ে যায়। পারিবারিক সুখকে সে বিসর্জন দিয়ে দেয় শুধুমাত্র মাটির জন্য। সেখানে আমার দেশ, মাঝে মধ্যে ভাবি,
145 কোটি, 147 কোটি, সেখানে শুধু বেঁচে থাকার জন্য তারা হয়তো সুখী না, কিন্তু বেঁচে থাকার জন্য তারা ভিক্ষাবৃত্তিও অবলম্বন করে। তাহলে কি সুখী বলুন তো? তকমা দেয়া ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, লড়াই করা আফগানিস্তানের মানুষ, নাকি আমার দেশের মানুষ? আসলে আমরা কেউ বোধহয় সুখী না। সুখী থাকার জন্য আপ্রাণ আমরা কোনো একটা কিছু অমৃত কুম্ভের সন্ধান করে চলেছি। এটা হঠাৎ করে মনে হলো, তাই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম যে সবাই তো সুখী হতে চায়। গানটার কথাটা মনে পড়ে গেল, তাই বললাম। আজকের দিনে দাঁড়িয়ে সুখ অসুখ জানি না, তবে অনেকেই একটা অসুখে ভোগেন। সেই অসুখটা হচ্ছে যে আমার এত বয়স হয়ে গেল, আমি এখনো কিছু করে উঠতে পারলাম না, বা আমার থেকে অন্যরা অনেক আগে সাফল্য পেয়ে গেছে। পৃথিবীতে যদি খেয়াল করেন দেখবেন 50 বছরের পরে দাঁড়িয়ে সফল হয়েছেন, 60-এর দোরগোড়ায় গিয়ে সফল হয়েছেন, এরকম বহু বিখ্যাত মানুষ যারা ওই সময় দাঁড়িয়ে সফলতার মুখ দেখেছেন, তারা ইতিহাস তৈরি করেছেন। আমি কিন্তু সেরকম মানুষ নয়। এমন একজনের কথা বলবো, ইতিহাস তাকে স্মরণে রেখেছে দুর্ধর্ষ যোদ্ধা, বীর বিক্রম আর পরাক্রমশালী একজন যোদ্ধা হিসাবে। তার কাছে তুচ্ছ আলেকজান্ডার, তার কাছে তুচ্ছ জুলিয়াস সিজার, হ্যাঁ, তার কাছে তুচ্ছ নেপোলিয়ান বোনাপার্ট, কারণ তিনি চেঙ্গিস খান। চেঙ্গিস খান যখন তার দেশের মানুষের, পৃথিবীর মানুষের গড় আয়ু 40-45 বছর, সেই সময় 51 বছর বয়সে দাঁড়িয়ে প্রথম সিংহাসনে আরোহণ করেন চেঙ্গিস খান। 51 বছর বয়সে সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর পরের 20 বছর তিনি সাম্রাজ্য বিস্তার করেন পৃথিবী জুড়ে। পৃথিবী জুড়ে তিনি কত রাজা সম্রাটদেরকে পদানত করেছেন। গড় আয়ু তখন 40 বা 45, সেখানে 51 বছর বয়স থেকে আগামী 20টা বছর তার ইতিহাস তৈরি। যারা বয়স নিয়ে মাথা ব্যথা করেন তাদের জন্যই বলছি, এই ভদ্রলোক যখন চীন আক্রমণে করেন বা চীন অভিযানে যান, তখন 4500 বছর লেখার সভ্যতা শুরু হয়ে গিয়েছে চীনে। তিনি গিয়ে প্রথম মুখোমুখি হন যে মুখে কথা বলা ছাড়াও লিখিত কিছু শব্দ তৈরি করার যে একটা বিশেষ প্রক্রিয়া আছে তার সঙ্গে। তার আগে তিনি জানতেন না। চীন অভিযানে গিয়ে জানতে পারেন এই লেখা সম্পর্কে, এবং তিনি তার সভাসদদের তার মুখে মুখে বলা বিভিন্ন ঘটনা, বাণী, তার আদেশ, সেগুলোকে তাদের প্রত্যেককে বলেন চীনে গিয়ে অধ্যয়ন করে সেই লেখা শিখতে। চেঙ্গিস খান নামটা শুনে ওই যে পরে খানটা ভেবে ভাববেন না তিনি ইসলাম ধর্মের মানুষ। চেঙ্গিস খান, ইতিহাস বলছে, তিনি ছিলেন নীল আকাশকে গুরু মেনে তাকে শ্রদ্ধা জানানো মানুষ। অর্থাৎ তিনি ঈশ্বর মানতেন নীল আকাশকে। আবার অনেকে বলেন তিনি অগ্নিকে ঈশ্বর মানতেন। এই চেঙ্গিস খান তার 5 জন পত্নী বা স্ত্রী আর অর্ধশতক মানে 50 জন উপপত্নী ছিল। 5 জন স্ত্রী থাকলে কি হবে, তিনি তার প্রথম স্ত্রী বর্তে তাকে আলাদা করে একটা আসন দিয়ে রেখেছিলেন। এমনকি বিয়ের কিছুদিন পর অপহৃত হয়ে যান বর্তে, তার প্রথম স্ত্রী, এবং একেবারেই তিনি জানতে পারেন তাকে অপহরণ করা হয়েছে এবং তার শ্লীলতাহানি করা হয়েছে। তারপরেও সেই স্ত্রীকে তিনি উদ্ধার করে নিয়ে এসে তিনি সিংহাসনে তাকে সম্মানের সঙ্গে বসান, এবং তার কয়েকদিন পরেই বর্তে সন্তান সম্ভব হন। হয়তো চেঙ্গিস খান জানতেন এই সন্তান তার নয়, তারপরেও কিন্তু সেই সন্তানকে তিনি নিজের সন্তানের মতো বড় করেছেন। আশ্চর্যের বিষয়, এই চেঙ্গিস খান, আমরা বলি সন্তানকে সম্পদ করুন, যদি তার বংশ পুরুষ বংশধরের কথা ধরেন
তাহলে 1,60,00,000 বংশধর আছে চেঙ্গিস খানের, শুধু পুরুষ বংশধর এই পৃথিবীর বুকে। অর্থাৎ সন্তানকে যারা সম্পদ মনে করেন, তাদের কাছে চেঙ্গিস খান সব থেকে সম্পদশালী মানুষ। মজার কথা কি জানেন? তার 50 জন উপপত্নী এবং 5 জন স্ত্রী থাকলেও তিনি সিংহাসন এবং তার যাবতীয় উত্তরাধিকার দিয়ে গিয়েছেন এই প্রথম স্ত্রী বর্তে এবং তার 4 সন্তান ছেলেকে। এবং চেঙ্গিস খান বলে গিয়েছিলেন তার সৈন্যদেরকে যে তার মৃত্যুর পর যেন তার সমাধির কোনো চিহ্ন কেউ খুঁজে না পায়। এবং বলা হয় যেখানে চেঙ্গিস খানকে সমাধিস্থ করা হয়েছিল তার উপর দিয়ে নাকি 1,000-এরও বেশি ঘোড়াকে তার উপর দিয়ে চালনা করা হয়েছিল, ছোটানো হয়েছিল, যাতে তার সমাধি কেউ চিহ্নিত করতে না পারে। 51 বছর বয়সে সিংহাসনে আরোহণ, তারপরে 70 বছর অর্থাৎ 20 বছরের জীবনযাত্রায় পৃথিবীর শ্রেষ্ঠ অধিপতি হয়ে ওঠা। যারা ভাবছেন আপনার বয়স হয়ে গেল, তাদেরকে বলি বয়সটাকে ভুলে যান, ওটা সংখ্যা মাত্র। পৃথিবীতে আপনার এখন অনেক কিছু করার বাকি, বয়সটাকে মনে করবেন না। ওই যে বললাম, চেঙ্গিস খানের গল্প বলার উদ্দেশ্য, যে সময় দাঁড়িয়ে গড় আয়ু ছিল 45-40, সেখানে 51 বছর বয়সে দাঁড়িয়ে তিনি সম্রাটের সিংহাসনে বসেন। শুধু নয়, বাকি 20 বছর পৃথিবী শাসন করেন। তাই বয়সটাকে শিখে তুলে বাঁচার মতো বাঁচুন। হ্যাঁ, আপনি যদি বাঁচতে শুরু করেন, তাহলে আগামী অনেকে আপনার পদাঙ্ক অনুসরণ করবে। তাই বয়স নিয়ে ভাববেন না, বরঞ্চ পৃথিবীর বয়সটা নিয়ে ভাবুন যে পৃথিবীর বয়স বাড়ছে, তাকে সুস্থ রাখতে হবে। আসুন সবাই মিলে পরিবেশের জন্য কিছু করি, কিছু করি আর না করি, বাড়ির চারপাশে অন্তত 1-2 গাছ লাগাই। হ্যাঁ, আগামী প্রজন্মের জন্য ব্যাংকে টাকা রেখে যেতে পারবেন কি সম্পদ রেখে যেতে পারবেন সেটা বড় কথা নয়, একটা সুস্থ পৃথিবী তো রেখে যেতে পারবেন। চলুন এর কথা ওকে না লাগিয়ে, ধর্ম জাতপাত নিয়ে লড়াই না লাগিয়ে, সবাই মিলে একটুখানি লাগাই, গাছ লাগাই পৃথিবীর জন্য, পরবর্তী প্রজন্মের জন্য। কি লাগাবেন তো? কাল বলে কিছু নেই, আজ থেকেই শুরু করে দিন চিন্তা ভাবনা। গাছ লাগাই, পৃথিবী বাঁচাই। আর যতক্ষণ না গাছ লাগাচ্ছেন, ততক্ষণ অন্তত চিন্তা ভাবনাটাকে, মনোবলটাকে শক্তিশালী করুন। কারণ আপনি চেঙ্গিস খান নন, কিন্তু তার মধ্যে ইতিহাস তৈরি করতে আপত্তি কোথায়? বয়সটা কোনো বিষয়ই নয়। তাই আজকের থেকে আজকের জন্য বাঁচুন, আর ভাবুন আজকে থেকে আপনি নতুন কিছু সৃষ্টি করবেন, কারণ আপনিই পারবেন, অবশ্যই পারবেন। শুধু মনের শক্তিটা দরকার। কে কী বললো ভুলে যান, আয়নার সামনে দাঁড়ান, যাকে দেখতে পাবেন সেই মানুষটাই আপনার সবথেকে প্রিয় বন্ধু এই পৃথিবীতে। আপনি হাসলে সেও হাসে, রাইট? সেই আপনাকে শক্তি দেবে। তাহলে চলুন গাছ লাগাই আর বাঁচি, বাঁচার মতো করে বাঁচি। চার্লস স্পেন্সার চ্যাপলিনের কথাটা আরেকবার মনে করিয়ে দেবো, এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়, না আমাদের দুঃখ, না আমাদের কষ্ট। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আর চলুন সবাই মিলে 1-2 করে গাছ লাগাই, পৃথিবীটাকে বাঁচাই, তাহলে আমরা সবাই বাঁচব। লাগাবেন কিন্তু। শুভরাত্রি।